ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়। যে পাপে নিজের তৈরি করা আদালতেই ফাঁসল, থাকছে বিশেষ প্রতিবেদন। সব দরজা বন্ধ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, বিতর্কের মুখে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পদত্যাগ জমা দেন। হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা একমাত্র খালেদা জিয়ার রয়েছে, যিনি বাংলাদেশের ইতিহাসের মহানায়ক, যিনি নতুন প্রজন্মকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছে, যিনি দলমতের ঊর্ধ্বে গিয়ে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত সমুন্নত থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম। খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি। চুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই চুপ্পু এখনো আছে। এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু চুপ্পু। এরা থার্ড ক্লাস বটতলার উকিল ছিল। ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো, পাশ হইয়া পদধূলি নিত। হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু। আন্তর্জাতিক চাপে এবার হাসিনার হাত ছাড়ল মোদি। এবার আদালতে গণহত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে। হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয়। এরা ভাড়া করা বিপদকামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করেছে। এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজের জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। প্রমাণসহ থাকছে বিস্তারিত ভিডিওতে। জুলাই আন্দোলন দমাতে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খানের ফাঁসির রায় ঘোষণা প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে। গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা। এর মধ্যে আছে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সচিব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদের গোপন নথিপত্র ফাঁস। এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা। ডক্টর ইউনূসের নেতৃত্বে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গভীর রাতের অন্ধকারেও আলোড়ন তুলেছে এক চরম রাজনৈতিক ঘোষণা। দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ জাতীয় সম্প্রচারের সরাসরি এক ভাষণে জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই দেশ জুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। রাস্তায় রাস্তায় চড় হতে শুরু করেছে হাজারো মানুষ। কেউ উৎফুল্ল, কেউ হতবাক, কেউ আবার ক্ষুব্ধ। ক্ষমতার পালাবদলের এমন নাটকে অধ্যায়ে এর আগে আর দেখা যায়নি। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, এক বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। এই সংকট উত্তরণে প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব, জাতীয় ঐক্য এবং অতীত অভিজ্ঞতার সমৃদ্ধ একজন রাষ্ট্রনায়ক। তাই সংবিধানের 52 ধারা মোতাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ গৃহীত হয়েছে এবং দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে আমি বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করছি। ডক্টর ইউনূসের এই বক্তব্য শুনে চমকে উঠেছে দেশবাসী। এর আগে কোথাও কোনো ইঙ্গিত ছিল না এমন ঘোষণার। অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন গৃহবন্দী এবং অসুস্থ ছিলেন, তিনি হঠাৎ রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন। সন্ধ্যা থেকেই বঙ্গভবনে ছিল ব্যতিক্রমী গতিবিধি। একাধিক কালো গাড়ির রাষ্ট্রীয় গোপন বৈঠক, সেনা ও পুলিশ বাহিনীর আনাগোনা সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল কিছু বড় ঘটতে চলেছে। রাত 9টায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপচাপ বঙ্গভবন ছাড়েন। সূত্রে জানা যায়, তার পদত্যাগপত্র কয়েক ঘন্টা আগেই গৃহীত হয়েছে। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। তার কণ্ঠে ছিল দায়িত্ববোধ ও আবেগ ও সংকল্প। আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি, বরং আমি এসেছি একটি বিভক্ত জাতিকে একত্র করতে। আমার জীবন, আমার রাজনৈতিক লড়াই, সবকিছু বাংলাদেশের জনগণের জন্য। আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কোনো দলকে দমন করব না, বরং সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করব। এই বক্তব্য শোনার পর বিএনপির হাজারো নেতাকর্মী আনন্দে কেঁদে ফেলেন। নয়াপল্টন, গুলশান, সিলেট, চট্টগ্রাম, বগুড়া, যশোর সর্বত্র শুরু হয় আনন্দ মিছিল।
ঘটনার মাত্র 2 ঘন্টার মধ্যেই ঢাকা শহরের সক্রিয় হয়ে ওঠেন বিদেশি কূটনীতিকরা। আমেরিকান, ব্রিটিশ, ভারতীয় ও চীনা দূতাবাস পৃথকভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে আমেরিকার রাষ্ট্রদূত বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে, যে কোনো ক্ষমতার পরিবর্তনে জনগণের ইচ্ছায় হতে হবে। আমরা পর্যবেক্ষণ করছি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে। ঢাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পর রাত 12:01 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। বঙ্গভবনের স্বেচ্ছিত কক্ষে সীমিত পরিসরে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস, সেনা প্রধান, প্রধান বিচারপতি এবং বিএনপির শীর্ষ নেতারা। দেশজুড়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন পুরনো রাজনীতির নতুন রূপ, আবার কেউ বলছেন এইটাই বাংলাদেশের সত্যিকার গণতন্ত্রের জাগরণ। রাজনৈতিক বিশ্লেষক আনিসুল হক বলেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক ঝুঁকিপূর্ণ হলেও খালেদা জিয়ার অভিজ্ঞতা এবং দেশের অস্থির পরিস্থিতিতে নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিত্বকেই সামনে আনার সময়ের দাবি ছিল। তবে আগামী কয়েক সপ্তাহই বলে দেবে এই পদক্ষেপ কতটা স্থায়ী এবং বাংলাদেশে আজ এক নতুন ইতিহাসের সূচনায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি পদে খালেদা জিয়ার প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা। এই ঘটনায় কি নতুন ভোট, নতুন সরকার নাকি নতুন সংঘাতের সূচনা করবে, সময় দেবে তার উত্তর। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এ শতাব্দীর ঘসেটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ, সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় 15 বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজেপির নির্বিচার নৃশংস গুলিতে। 4, তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হচ্ছে জঙ্গি, পুরানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। 5, তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছোবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত। তার শাসন আমলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চার চেতনার নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে 1971 সালের লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ। 6, দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে, এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে। 7, তার দলীয় কর্মী, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এ ধরনের হাজারো লোমহর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। 8, তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংগঠিত হয়েছিল তারই শাসনামলে। 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডব, 5 মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, 25 ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। আল্লামা সাঈদীর রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্র ছাত্রীদের উপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের। 9, একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছিলেন, নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা।
10 রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারে কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির, আজিজ, মতিউর এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র ও মগের মুলুক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল। জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন। সজীব ওয়াজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী। জানা গেছে দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এই খাতে ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতারও কোনো বালাই ছিল না, কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতে ডিজিটালের নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যে। সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের বার্ষিক আয় ছিল মাত্র 1,18,000 টাকা। তখন পলকের ব্যাংক অ্যাকাউন্টে ছিল 20,000 টাকা, নগদ ছিল 30,000 টাকা আর সঞ্চয়পত্র ছিল 18,000 টাকার। তার স্ত্রী আরিফা জেসমিনের 2008 সালে সম্পদ ছিল সর্বসাকুল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000 টাকা, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। অথচ ঠিক 5 বছরের মাথায় তিনি হয়ে যান ভীষণ বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। হলফনামার মাধ্যমে আরও জানা যায় তার রয়েছে 103 ভরি স্বর্ণ। এমপি হওয়ার আগে 15 শতক জমি মালিক হলেও এমপি হওয়ার 5 বছরের মাথায় হলফনামায় তিনি লেখেন তার মালিকানায় রয়েছে 762 শতক জমি। এর মধ্যে সিংড়া পৌরসভায় 300 শতক অকৃষি জমিও উপহার হিসেবে পেয়েছেন বলে এর দামও তিনি জানেন না বলে উল্লেখ করেন। সবশেষ 2024 জাতীয় নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ ও আয় বেড়েছে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমনপীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পরিসংখ্যান অনুযায়ী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে। একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপনে পুলিশদের সম্পর্কে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ। দৈনিক প্রথম আলোতে একযুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশপাশের এলাকায়। হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরেই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জের বাসিন্দায় বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের ওপর 5 মে শাপলা চত্বরে গণহত্যা। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন। সম্প্রতি ডিজির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকেই দায়ী করেছেন। জানা গিয়েছে তার স্ত্রী দিলরুবার ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয়। এ নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজানের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর। ইতোমধ্যে হোলি আর্টিজানের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল। জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণেই মনিরুলের শেষ পরিণতি বেনজিরের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এসএম রুহুল আমিন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্ম নেয়া আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয়। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের 32 কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি, সজীব ওয়াজেদ জয় তার নিজের নামে 10411 নামে পার্কার হাউস, ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় 2018 সালের 30 ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে এই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব ওয়াজেদ জয়, যা বাংলাদেশি টাকায় 32 কোটি টাকার ওপরে। বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটির ঠিকানা হলো 9911 মিল রান রাইট, গ্রেট ফলস, ভার্জিনিয়া। ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 2. 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংক্রামিত দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই গণ অভ্যুত্থানে 2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। 3. ছাত্রদের ফু দিয়ে উড়াতে চাওয়া ছাত্রলীগের সাদ্দাম এখন কোথায়? 4. শেষ রক্ষা হলো না যাত্রাপালা করে এমপি হওয়া সেই মমতাজ বেগমের অশ্লীল ভিডিও ফাঁস। 5. এবার ডিবি হেফাজতে রিমান্ডে শেখ রেহেনার কুকর্মের চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান। 6. দেখবেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত, আন্তর্জাতিক চাপে দীর্ঘদিনের বন্ধুর হাত ছাড়ছে মোদি, বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকছে, বিস্তারিত প্রতিবেদন। 7.
ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ঢাকার চারদিক থেকে আসা বিক্ষুব্ধ জনতার ঢল গিয়ে গণভবনে প্রবেশ করে, দখল নেয় রাষ্ট্রের সর্বোচ্চ এই সরকারি বাসভবন। গণভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের সময় প্রায় 5,000-এর বেশি রাষ্ট্রীয় নথি হারিয়ে যায়, যার বেশিরভাগই ছিল অত্যন্ত গোপন ও স্পর্শকাতর। 8. ভারত থেকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 1. রাতে মোহাম্মদপুর সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়েই সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনা পাহারায় আছেন তিনি, বা তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকেই পুলিশের বিভিন্ন দায়িত্ব পেতে থাকেন। সে সময়ের মোহাম্মদপুর জোনের ওসি বিপ্লব কুমার সরকার, তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা হারান। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্ম নিয়ে আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় আশীর্বাদ পোস্ট সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এ পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা হোক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইনজীবী তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রোটেকশন। বিপ্লবের আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারবাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলেই তার শরীরের চুলকানি শুরু হয়। এটা আমরা জানি। বাংলাদেশে নিষিদ্ধ দল যেগুলো জামাতে ইসলামের পক্ষ থেকে দোকানটা দেয়া হয়ে থাকে, জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিশেষ স্ক্যানারের চাকরি নিয়ে বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখার ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে পিপল সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি এসেছে আমাদের হাতে। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদা ট্রেনিং করেছিল বিপ্লব, তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকতে বা শাসন আমলে কোনো সুবিধা করতে পারেননি এমনটি ভেবেছিলেন এই বিপ্লব, যার ফলে 2003 সালে টিভি ভিসা পেয়েও তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকা চলে যান। 7 বছর আমেরিকা থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা হয়। কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি, এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে 20টিরও বেশি বাড়িও দোকান দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকম শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ডিজি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম এবং 2016 সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের আগে নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারী লিপ্স 100 ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান 2/41 নম্বর রোডের সাথে ভবনে অবস্থিত সফিজিও ডেন্টাল কেয়ার স্বত্বাধিকারী তেজগাঁও থানা বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় সোয়ার স্বামী একজন কাস্টমস কর্মকর্তার স্ত্রীর বেপরোয়া জীবন ও বিপ্লবের সাথে পরকীয়ার সম্পর্কের বিষয়ে তিনি জানিয়েছেন।
কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছুই করতে পারেননি। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগের কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে ঢাকার পুনরায় বদলে যাওয়ার পর আবার পুরো উদ্যমে পরকীয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ 1175-52 করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যেতেন। 2. 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংক্রামিত দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই গণ অভ্যুত্থানে 2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলেন। ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে। এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভারতের ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্র লিপ্ত সেনাপ্রধান। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? এছাড়াও জেনারেল ওয়াকারের 10টি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো। নাম্বার 1, হাসিনাকে সেফ এক্সিট দেয়া। জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ ত্যাগে সাহায্য করা। অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হওয়া দরকার ছিল।